গত দুদিন আগে আম্বেদকরের মূর্তির নিচে বিধানসভায় প্রথম বিক্ষোভ কর্মসূচি পালাবদলের পর তৃণমূলের, সেখানেও তৃণমূলের গৃহদাহ। আজ বিধানসভায় ঘর না পেয়ে বিক্ষোভ, সেখানেও তৃণমূলের গৃহদাহ। আর আজকে কাউন্সিলরদের নিয়ে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেখানেও তৃণমূলের গৃহদাহ। মানে কাউন্সিলরদের অনেকেই গড় হাজির মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, কতজন কাউন্সিলর তৃণমূলের, কতজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, তারা কারা, উল্লেখযোগ্য নাম কি কি? প্রথমত হচ্ছে যে এই যে রাজ্য বিধানসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেসের পরাজয়, তারপর হচ্ছে গোটা রাজ্যের রাজনৈতিক মহলের নজরই থাকছে হচ্ছে কলকাতা শহরের ছোট লালবাড়ি অর্থাৎ কলকাতা পুরসভার দিকে। এবং যে বিধানসভা নির্বাচনের ফল যদি দেখতে পাওয়া যায় কলকাতার বিভিন্ন বিধানসভাগুলিতে, তাদের দেখতে পাওয়া যাচ্ছে যে 102খানা ওয়ার্ডে এগিয়ে রয়েছে হচ্ছে বিজেপি, মাত্র 42টা ওয়ার্ডে এগিয়ে রয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই 42টা ওয়ার্ডের এগিয়ে থাকার প্রেক্ষিতে যখন তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের কাউন্সিলরদেরকে একসঙ্গে পথে নামাতে হবে, তখন বৈঠকে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় 26 জন মতো যে কাউন্সিলর তারা অনুপস্থিত। এবং এর মধ্যে একাধিক উল্লেখযোগ্য নাম রয়েছে, তারক সিং রয়েছে, জীবন সাহা রয়েছে, সুদর্শনা মুখার্জি রয়েছে, জুই বিশ্বাস রয়েছে, এরকম প্রচুর নাম রয়েছে যারা অনুপস্থিত থেকেছেন। প্রত্যেকেই নানা ধরনের কারণ বা যুক্তি দেখাচ্ছেন, বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও নানা যুক্তির কথা বলা হচ্ছে অনুপস্থিতি নিয়ে। তুমি যেটা বলছিলে যে প্রথম থেকেই কখনো বিধানসভা হোক, কখনো বৈঠক হোক কাউন্সিলরদের নিয়ে, যখন তাদেরকে একসঙ্গে লড়াই করতে হবে এমন বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে সব জায়গাতেই গড় হাজিরার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। একেবারেই আবির। আর আজকে পালা বদলের পরে পুরসভায় ডামাডোল, কলকাতা পুরসভায়। আর এই কলকাতা পুরসভায় ডামাডোলে পুরো বোর্ড ভেঙে দেওয়ার একটা আশঙ্কা তৃণমূলের। তাই নিয়ে তৃণমূল কাউন্সিলরদের কি নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবির, প্রথমত হচ্ছে আজকে যে গোটা ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে সরব হয়েছেন তারা, এবং আগামী দিনে এই প্রসঙ্গকে তারা আইনি লড়াইয়ের মধ্যে নিয়ে যেতে চান। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আজকে মেয়রকে নির্দেশও দিয়েছেন, ফিরহাদ হাকিমকে, যে কলকাতাতে ডরিনা ক্রসিং এর মতো কোনো জায়গাতে তারা যেন ধর্ণা অবস্থানে বসেন, যদি অনুমতি না পাওয়া যায় প্রয়োজনে সদনের মধ্যে অর্থাৎ কলকাতা পুরসভার মধ্যে তারা যেন তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যান। দ্বিতীয়ত বলা হয়েছে যে চাপ তৈরি করা হচ্ছে অনেকের প্রতি পদত্যাগ করানোর জন্য, কেউ যেন পদত্যাগ না করেন, নিজেরা যেন নিজেদের পদে থাকেন, যা আইনি সহায়তা দেওয়ার জন্য সেটা প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেস, সেই আইনি সহায়তা তারা দেবেন। তৃতীয়ত বলেছেন যে ভয় পেয়ে ঘরে বসে থাকলে হবে না, যারা কাউন্সিলররা রয়েছেন তাদের দায়িত্ব মানুষজনকে পরিষেবা দেওয়া, ফলে পুরো পরিষেবা দেওয়ার জন্য তারা রাস্তাতে নেমে যেন পুরো পরিষেবা দেন। এছাড়া আরও বেশ কতগুলি প্রসঙ্গের কথা সেখানে উঠেছে, বেশ কয়েকজনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। আবার তুমি জানো যে দেবলীনা বিশ্বাস, তিনি কিছুদিন আগে তার বড় চেয়ারম্যানের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। আগামী 7 দিনের মধ্যে সেখানে নতুন করে বড় চেয়ারম্যান নিয়োগ করানোর নির্দেশ আজকের বৈঠকের মধ্যে ফিরহাদ হাকিম সহ বাকি যারা রয়েছেন তাদেরকে দেওয়া হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পেরেছি। দেখা যাক বিরোধিতার আন্দোলনের কি পদক্ষেপ করে তৃণমূল। কিন্তু কি হয়েছিল আজকে যে ডামাডোল, বাংলায় বদল, পুরো বোর্ডের ডামাডোল কলকাতা পুরসভায় নজিরবিহীন কাণ্ড। পুরো বোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। কলকাতা পুরসভায় অধিবেশন কক্ষে তালা, অধিবেশন কক্ষে তালা, কারণ অধিবেশন স্থগিত করে দেওয়া হলো পুরো আধিকারিকদের পক্ষ থেকে। সেই নিয়েই একেবারে তর্ক বিতর্ক। কলকাতা পুরসভায় অধিবেশন কক্ষের বাইরেই বসলো অধিবেশন। কোথায় বসলো? কাউন্সিলর্স ক্লাবে, মালা রায়ের নেতৃত্বে। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা ছিল, আজকে অধিবেশন হওয়ার কথা ছিল। অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। এরপর কাউন্সিলর্স ক্লাব রুমে অধিবেশনের সিদ্ধান্ত নেন মালা রায়। অরূপ চক্রবর্তী তৃণমূলের কাউন্সিলর এবং বিজেপির কাউন্সিলর বিধায়ক সজল ঘোষ, তিনি কি বলছেন দেখুন। পুরসভার অধিবেশন কবে ডাকা হবে বা স্থগিত করা হবে বা কবে সেই অধিবেশনের দিন হবে, সেটা ঠিক করার এখতিয়ার এক এবং একমাত্র পুরো চেয়ারম্যানের হাতে, অন্য কারুর হাতে নয়। আইন অনুযায়ী যেটা ওনারা করেছেন সেটা অগণতান্ত্রিক এবং বেআইনি কাজ। এর ফলে যেটা হচ্ছে, আপনারা জানেন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন যদি না হয়, পুরসভার যে সিভিক সার্ভিস, মানুষ সেটাই সমস্যায় পড়বেন, দৈনন্দিন সমস্যায় মানুষ পড়বেন। আইনি পদক্ষেপ নিশ্চিতভাবে তো নেবে, দল তো সেটা নেবেই। মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন একটাই বার্তা দিতে, যে কঠিন পরিস্থিতি, কঠিন সময়, এই সময় ঐক্যবদ্ধ থাকার এবং আবার ওই রবীন্দ্রনাথকে স্মরণ করে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। আমরা বিষয়টা ছাড়বো না, 100% বেআইনি।
যদি মেয়র এইভাবে বেআইনি কাজ করেন, চেয়ারম্যান এইভাবে বেআইনি কাজ করেন, তাহলে ওনাদের এই সিটে বসার অধিকারও আর নেই। 3 থেকে 77 হতে কিন্তু আমাদের কখনোই বেশি সময় লাগে না, এটা মাথায় রাখতে বলবেন ওদের।